নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গ্যাসের সমস্যায় আমরা কিন্তু প্রত্যেকেই চিন্তিত রয়েছি বন্ধুরা। কারণ ১ মাস আগেই অনেকেরই গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু ২১ দিনের আগে তো গ্যাস বুকিংই নিচ্ছে না। কিভাবে আমরা গ্যাসটাকে ব্যবহার করলে আমাদের গ্যাস ৬ মাস মতো চলবে, তাড়াতাড়ি শেষ হবে না, অনেকটা টাকাও বাঁচবে, চিন্তাও হবে না। কিভাবে চলুন দেখে নিই। ছোট, ছোট একটু বুদ্ধির টিপস কিন্তু আমাদের ফলো করতে হবে। দেখুন, ভাত যখন আমরা রান্না করি, ভাত যখন সবে বসাই, ভাতের হাঁড়ির পাত্রে কিছুটা ফাঁকা রেখে এইভাবে এই দেখুন ভাত হচ্ছে, কিছুটা ফাঁকা রেখে একটি পাত্র আপনারা বসিয়ে দিন জল। তাতে আমি জল দিয়ে দিয়েছি। ভাতও হতে থাকবে, জলটাও কিন্তু গরম হবে। এখানে আমি ১০ মিনিট মতো রেখে দিয়েছি। এই দেখুন ভাত কিছুটা ফাঁকা রেখেছি যাতে ফ্যানটা না পড়ে আর জলটাও গরম হয়ে যায়। এখানে আমার ভাতটা প্রায় হয়ে এসছে। আর দেখুন জলটাও এখানে আমার পুরোপুরি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন। এই জলটাকে, এই গরম জলটাকে আপনারা চাইলে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, ডাল রান্না। আর ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। মুসুরির ডাল হোক, ছোলার ডাল বা মটর ডাল, আপনারা কি করবেন, ডালটাকে হটপটের মধ্যে এইভাবে গরম জল দিয়ে রেখে দিন। আর এই জল মানে ডালের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেখে দিন। মুসুরির ডাল হলে আপনাদের আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না। এইভাবে গরম জল দিয়ে হটপটের মধ্যে রেখে দিলেই ডাল দেখবেন সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে ২০ মিনিট পর ফিরে আসছি। এখানে দেখুন ডালের জন্য গরম জল আমাদের এক্সট্রা করে গ্যাস খরচ করে করতে লাগলো না। ভাত রান্নার সময় গরম জল হয়ে গেল। আমি ২০ মিনিট রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন মুসুরির ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কারণ হটপটে অনেকক্ষণ পর্যন্ত গরম রাখে আর মুসুরির ডাল, মুগ ডাল এগুলো খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। এবার ডালের মধ্যে আমি একটু কাটা দিয়ে দেব, তাহলে এই ডালটা পুরো একদম গলে যাবে। তারপর এটাকে সিটি মানে আমরা নর্মাল একটুখানি ফোড়ন দিলেই হয়ে যাবে। যে ডাল রান্না করতে আমাদের ১৫ থেকে ২০ মিনিটের গ্যাস খরচ হতো, সেটা কিন্তু ১ ফোঁটাও গ্যাস খরচ হলো না। কারণ ভাত রান্না করার সময় গরম জলটা করে নিলাম, সেই গরম জলটাই ব্যবহার করলাম ডালে। শুধু একটু ফোড়নের জন্য আমাদের হয়তো কয়েক সেকেন্ডের গ্যাস খরচ হবে। এই টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন। এতে কিন্তু দেখবেন আপনাদের গ্যাস খরচাটাও কমবে, টাকাও বাঁচবে, আর গ্যাস নিয়েও চিন্তাতে থাকতে হবে না। আমরা যখন কোনো তরকারি রান্না করি, বিশেষ করে এই যে পাঁচমিশালি তরকারি, এই তরকারির অনেক সবজি আছে, হতে অনেক সময় লাগে সেদ্ধ হতে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সবজিগুলোকে একটু ছোট ছোট করে কাটার। ছোট ছোট করে যদি আমরা সবজিগুলোকে কাটি, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় সবজিগুলো, সময়ও যেরকম কম লাগে, সেই সঙ্গে কিন্তু আমাদের গ্যাস খরচাটাও কম হয়। তাই যে কোনো সবজি আপনারা রান্না করেন না কেন, গ্যাসে একটু ছোট করেই কাটবেন। দেখুন এখানে আমি যে সবজিগুলো কেটেছি, ছোট করে কেটেছি। এতে কি হবে, আমার সময়টাও বেঁচে যাবে আর কম সময়ের মধ্যে কিন্তু তরকারিটাও রান্না হয়ে যাবে। তাছাড়াও আমরা আরও একটি কাজ করতে পারি। এই দেখুন গ্যাসে যখন আমরা কোনো পাত্র বসাই, অনেক সময় দেখা যায় যে পাত্রটার তলাটা হয়তো ছোটোই, দেখুন পাত্রর তলাটা ছোট হওয়ার কারণে কি হচ্ছে, সাইড থেকে আগুনটা বের হয়ে যাচ্ছে। পুরোটা আগুন লাগছে না, যে আগুনটা বের হচ্ছে সেটা কিন্তু আমাদের অপচয় হচ্ছে, তাই না? এই গ্যাসটা পুরোটাই নষ্ট হচ্ছে সাইডের আগুনটা। তাই এমন ধরনের পাত্র বসাবেন যে পাত্রর তলাটা আপনাদের একটু বড়, মানে তলাটা ছড়ানো। সেই পাত্র বসালে আগুনটা তাহলে কি হবে, বাইরে বের হবে না, মানে নষ্ট হবে না। এই দেখুন আমি এখানে একটি পাত্র যেটা নিয়েছি, সেই পাত্রের দেখুন তলাটা কতটা ছড়ানো রয়েছে। আবার এই পাত্রটা আমি আপনাদের বসিয়ে দেখাবো। এই দেখুন, এবার কিন্তু আর কোনোভাবেই আগুনটা আমাদের বাইরে বের হয়ে নষ্ট হচ্ছে না, মানে অপচয় হচ্ছে না। তাই এই ধরনের পাত্রই আপনারা নির্বাচন করবেন যখনই গ্যাসে রান্না করবেন। এতে গ্যাসের অপচয় কম হবে, গ্যাসের খরচ কম হবে, এর ফলে আপনাদের টাকাটাও বাঁচবে। এখানে যে আগুনটা সেটা পাত্রের গায়েই লাগছে, এর ফলে কিন্তু আমাদের পুরো যে খাবারটা বা যে জিনিসটা সেটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে বা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। অনেক সময় গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে দেখা যায় আগুন বের হয়। এই দেখুন সাইড থেকে যে আগুনটা বের হচ্ছে, এই আগুনটা কিন্তু কোনো কাজেই লাগছে না। আর এতে কিন্তু আমাদের গ্যাসটা
খরচটা বেশি হচ্ছে। তাই এরকম যদি দেখেন আগুন বের হচ্ছে, তখন বুঝবেন যে গ্যাসের বার্নার ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। সেই ক্ষয়ের জায়গা থেকেই কিন্তু আগুনটা বের হচ্ছে। হয়তো তখন আপনাদের বার্নার কেনা সম্ভব নয়, হতেই পারে যে মানুষের টাকা পয়সা হয়তো থাকে না, বার্নার কেনা সম্ভব নয়। তাই ঘরোয়া উপায়েই আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো, যাতে আগুনটা না বের হয়, গ্যাসের অপচয় না হয়। এর জন্য কি করব, এই যে গ্যাসের বার্নারের সাইড থেকে আগুনটা বের হচ্ছে, সেই আগুনটাকে যাতে গ্যাসটা না বের হয় সেটা জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সাবান। যে কোনো সাবান এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি। সাবানটাকে কি করব, বার্নারের চার সাইডে এইভাবে একটুখানি ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দেব। আর এইভাবে একটুখানি কিন্তু ঘষে ঘষে লাগাতে হবে বার্নারের চার সাইডে। এইভাবে ঘষে যদি আপনারা সাবানটা লাগান, তাহলে কি হবে, বার্নারের যে জায়গায় ক্ষয় হয়ে গেছিলো, যে জায়গা থেকে গ্যাস লিক করছিল, সেই জায়গাগুলো কিন্তু আর গ্যাস লিক করবে না। আমি এখানে গ্যাসের যে পাইপ আছে সেই জায়গাটা দিয়েও আমি এইভাবে একটু সাবানটাকে লাগিয়ে নিলাম। এবার আমি সেট করে আপনাদের আগুনটা জ্বালিয়েও দেখাবো যে কত সুন্দর দেখুন আগুনটা আমাদের জ্বলছে, এখন কিন্তু আর গ্যাস লিক করছে না। তাই এইভাবে আপনারা খুব সহজেই গ্যাসের সাশ্রয় করতে পারেন। যখন সময় হবে অবশ্যই দোকানে নিয়ে গিয়ে গ্যাসের বার্নার, নতুন বার্নার কিনে আনবেন, তাহলে কিন্তু আপনাদের আর গ্যাস খরচা এক্সট্রা হবে না। আমরা যখন কোনো কিছু রান্না করি অবশ্যই কড়াইটাকে ধুয়ে নিই। কী করি আমরা, সেই কড়াইটাকে ধুয়ে নিয়ে কড়াইটাকে আমরা বসিয়ে দিই। আর এই যে কড়াইতে যদি জল থাকে, এই জলটা শোকাবে, তারপর গিয়ে কড়াই গরম হবে। মানে কড়াই গরম হতে অনেকটা সময় লেগে যাবে, গ্যাসের খরচা হবে, তাই না? তাই যখনই আপনারা কড়াই গ্যাসের ওপর বসাবেন ধুয়ে, কি করবেন, একটি কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে কড়াইয়ের মধ্যে যে জলটা আছে সেটাকে খুব ভালো করে সুন্দর করে মুছে নিন। তাহলে কি হবে, কড়াইটা খুব দ্রুত তাড়াতাড়ি গরম হবে। এতে আপনাদের কিন্তু গ্যাসের অপচয়টা কম হবে। এমন অনেক সবজি আছে যেগুলো রান্না করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। দেখুন এই যে সজনে ডাঁটার সবজি, এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই এই ধরনের সবজিগুলোকে আপনারা ডাইরেক্ট কড়াইতে রান্না না করে কি করবেন, এখানে দেখুন আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সবজিটাকে হালকা অল্প জল দেব, জল দিয়ে সবজিটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তারপর সামান্য নুন দিয়ে সিটি ওঠার আগেই বন্ধ করে দেবো, একটি সিটি দেওয়ারও প্রয়োজন নেই। এতে কি হবে, আমাদের সবজিটা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। মানে 1 মিনিটও প্রায় লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা তরকারি রান্না করুন, গ্রেভি বা শুকনো তরকারি করুন, দেখবেন এতেও কিন্তু আপনাদের সময় কম লাগবে, গ্যাসের সাশ্রয় হবে। এই দেখুন আমি এটা হালকা সেদ্ধ করে নিয়েছি, তাও কিন্তু কত সুন্দর এখানে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের 1 মিনিট মতো লাগবে এই সজনে ডাঁটার তরকারিটা রান্না করতে, আর পুষ্টিগুণটাও কিন্তু ভালো থাকবে। আরও একটি টিপস বলবো, আমরা যখন কোনো তরকারি রান্না করি অনেক সময় দেখা যায় যে তরকারিটা আমরা ঢেকে দিই না। তরকারি যদি ঢেকে না দেওয়া হয়, তরকারি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না, হাই করলেও দেখবেন তরকারিটা সেদ্ধই হচ্ছে না, অনেক গ্যাস পুড়ে যাচ্ছে, সময়ও লাগছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, সেই সঙ্গে সবজি বা তরকারিটাকে আপনারা এইভাবে ঢেকে দেবেন। দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি রান্নাও হবে, খেতেও ভালো লাগবে, সবজিও কিন্তু। চুড়ি আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি। এই ধরনের চুড়ি, ব্রেসলেট এখন আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। আমাদের অনলাইন থেকে হাজার হাজার টাকা খরচা করে মার্কেট থেকে কিনতে লাগবে না। কিভাবে আমরা বাড়িতেই খুব সহজেই চুড়ি, ব্রেসলেট তৈরি করে নেব, চলুন তাহলে দেখে নিই। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকেই। দেখা যায় আমরা জল খাওয়ার পর কি করি, এই ধরনের যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো থাকে, এগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তো এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে ফেলবেন না। কি করব দেখুন, সবার প্রথমে এখানে আমি এই যে জলের বোতল আছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, এইভাবে দেখুন মেজারমেন্ট করে নিচ্ছি। এইভাবে আমাদের খুব ভালো করে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে না এইভাবে, যে প্লেন জায়গাটা, একদম যেখানে প্লেন জায়গাটায় আমাদের এইভাবে মেজারমেন্ট করে নিতে হবে। এইভাবে আমি দেখুন মেজারমেন্ট করে নিচ্ছি। তারপর আমরা কি করব, এই যে যেখানটায় আমরা দাগ করে নিয়েছি ঠিক সেই জায়গাটায় আমাদের এইভাবে কেটে নিতে হবে কাঁচির সাহায্যে। এটাকে দেখুন আমরা সমান করে এইভাবে কেটে নিয়ে নিচ্ছি, একদম সমান করে কিন্তু কাটতে আমাদের হবে। নিচের অংশটা এইভাবে কেটে নেওয়ার পর অবশ্যই আমাদের আবারও খুব সুন্দর করে এখানে দেখুন কেটে নিচ্ছি। তারপর এই যে ওপরের অংশটা যেটা আছে
একদম প্লেন করেই কিন্তু কাটতে হবে। ওপরের অংশটাকেও আবারও আমরা এইভাবে প্লেন করে কেটে রেডি করে নেব। আর সাইডের অংশগুলো যেন এবড়ো খেবড়ো না থাকে সেই দিকটা আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। যখন পুরোটাই আমাদের কাটা হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে এইভাবে দেখুন আমি কর মেপে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কর মেপে নিলাম, আর এইভাবেই আমাদের কর মেপে নিতে হবে। দুটো কর এইভাবে আমি মেপে নিচ্ছি। তারপর কি করব, এই যে আবারও আমি পেন্সিল দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি। এইভাবে দাগ করে নেওয়ার পর লম্বালম্বি আবারও কেটে আমরা দুটো টুকরো করে নেব। আপনারা চাইলে মোটা টাইপের ব্রেসলেটও বানাতে পারেন বা এরকম সরু চুড়ি বা ব্রেসলেট বানাতে পারেন। সবার প্রথমে যে টুকরোগুলোকে আমরা কেটে নিলাম বোতলের, সেই টুকরোগুলোকে কি করছি দেখুন, এখানে আমি আয়রনটাকে গরম করে নিয়েছি। গরম আয়রনের ওপরে, আর অতিরিক্ত কিন্তু গরম করবেন না আয়রন, তাহলে বোতলের টুকরো দেওয়ার সঙ্গে সঙ্গে একদিকে দুমড়ে মুচড়ে যাবে, ঠিক গোল শেপ আসবে না। চুড়ি বা ব্রেসলেটের যে গোল শেপটা সেটা কিন্তু হবে না। হালকা আয়রনটাকে গরম করবেন, আর আয়রনের ওপর এইভাবে প্লাস্টিকের মানে কাটা অংশটা নিয়ে ধীরে ধীরে ঘষতে থাকবেন। ধীরে ধীরে ঘষলেই দেখবেন যে মুখগুলো ধার আছে সেটা মুড়িয়ে যাবে, এমনকি পুরো পারফেক্ট চুড়ির যে একটা শেপ সেই শেপটা কিন্তু চলে আসবে। একটি আমার অলরেডি দেখুন রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরও একটি যেটা আমি চুড়ি করব, এখানে আমি দুটো বানাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অনেকগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে সেটাকেও কি করব, ধীরে ধীরে আমি এখানে ঘষে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে ঘষতে হবে, জোরে কিন্তু কখনোই ঘষবেন না, তাহলে একদিকে বেশি ভেতরে ঢুকে যাবে আর একদিকে কম। পারফেক্ট যে গোল শেপ সেটা কিন্তু কখনোই আসবে না। তাই একদম আয়রনটাকে কম হিট করবেন, অতিরিক্ত গরম নয়, হালকা গরমেই এইভাবে ধীরে ধীরে করে আমাদের ঘষে নিতে লাগবে। এইভাবেই দেখুন আমি হালকা করে ঘষে নিলাম, কত সুন্দর চুড়ির শেপ চলে এসছে। এখানে আমি ব্যবহার করছি ফেব্রিক। এই যে ফেব্রিক আমরা জামা কাপড়ে ব্যবহার করি সেই ফেব্রিক কালারই কিন্তু এখানে আমি ব্যবহার করব। তাহলে কি হবে, যেহেতু জামা কাপড়ে ফেব্রিক কালার দেখবেন সহজে কিন্তু ওঠে না, সেটা জল দিয়ে ধুলেও তো সহজে ওঠে না, অনেক দিন লাস্টিং করে। সেই ফেব্রিক কালার দিয়েই এখানে আমি সুন্দর ফুলের মতো ডিজাইন তৈরি করে নেব। আপনারা যদি চান যে ফুল করবেন না বা নর্মাল রাখবেন, নর্মাল একটা যে এক কালার করবেন, তাহলে আপনারা তাও কিন্তু করে নিতে পারেন। এখানে আমি ফুলের মতো ডিজাইনটা করছি, এর জন্য দেখুন আমি 3 কালারের ফেব্রিক এখানে আমি ব্যবহার করব। সবার প্রথমে লাল কালারের ফেব্রিকটা নিয়ে নিয়েছি, আর লাল কালারের ফেব্রিক দিয়ে এইভাবে দেখুন লাল ফুলের মতো মানে পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি। তারপর এখানে আমি কি করব, এইভাবে তিনটে লাল ফুল দেব, তিনটে আমি অন্য কালার ব্যবহার করব। এইভাবেই আমি দেখুন দুটো ফুল অলরেডি রেডি হয়ে গেছে আমার। আর এই যে তিনটে ফুলের গ্যাপে গ্যাপে এখানে আমি আরও ফুল কিন্তু সুন্দর করে এঁকে নেব। এইভাবে আপনারা আপনাদের পছন্দের মতো, আপনারা চাইলে নর্মাল যে লতা হয় বা নর্মাল পাতার শেপ দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দেখুন তিনটে অলরেডি হয়ে গেছে। এবার আমি ব্যবহার করছি কি কালার, ব্লু কালার। আমাদের বাড়িতে যে এরকম ব্লু কালার থাকে ফেব্রিকে, সেই ব্লু কালারটা ব্যবহার করছি। আপনারা এই চুড়ি বা ব্রেসলেট যদি বানান, যে কোনো ড্রেসের সঙ্গেই কিন্তু ম্যাচিং করে পরতে পারবেন। চুড়িদার, শাড়ি, এমনকি আপনারা জিন্স টপের সঙ্গেও কিন্তু এটা ম্যাচিং করে পরতে পারেন, দারুণ লাগবে দেখতে। আর যে কোনো ড্রেসের সঙ্গেই কিন্তু এটা ভালো লাগবে। এইভাবে দেখুন এবার আমি হলুদ কালারটা ব্যবহার করছি। এমন কালার দিতে হবে যাতে সেই কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে আমাদের সেরকমই কালার ব্যবহার করতে হবে। এখানে আমার হলুদ কালার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হলুদ কালারের মানে সবগুলো ফুলের মাঝখানে সাদা কালারের ডট ডট দিয়ে দেব। এই দেখুন
কিছু সময় রেখে দিলেই একদম শুকিয়ে যাবে ফেব্রিক। তাহলে আর ফেব্রিক কোনোভাবেই কিন্তু আপনাদের উঠবে না, জল লাগলেও কিন্তু আর উঠবে না। আর আপনারা এটা অনেক দিন ইউজ করতে পারবেন। কত সুন্দর চুড়ি তৈরি হয়ে গেছে দেখুন। এটা আমি পরেও আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করেন, টাকা পয়সাও লাগলো না, কত সুন্দর ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন। দেখুন হাতেও কতটা সুন্দর লাগছে। যখন আপনারা এটা পরে বেরাবেন, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে আপনারা নর্মাল একটি প্লাস্টিকের বোতল দিয়েই এত সুন্দর চুড়ি তৈরি করে নিয়েছেন। আর ড্রেসের সঙ্গেও ম্যাচিং হয়ে যাবে, যেহেতু এখানে আমি মাল্টি কালারের ফুল ব্যবহার করেছি, অনেকগুলো ফুল। ভালো লাগে যদি আইডিয়াটি, অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে একবার দেখবেন। আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু এই ছোট্ট টিপসটি শেয়ার করবেন। আশা করছি তাদেরও কিন্তু ভালো লাগবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই চুড়িটি আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালোভাবে সেদ্ধ হবে। আর বাড়িতে যদি আপনাদের এই ধরনের ইন্ডাকশান ওভেন থাকে, তাহলে আপনারা কিন্তু গ্যাসের সঙ্গে সঙ্গে ইন্ডাকশান ওভেনও ব্যবহার করবেন। ধরুন চা করছেন, দুধ গরম করছেন, এই ছোট ছোট কাজগুলো করতেও কিন্তু আমাদের অনেকটা গ্যাস লাগে। আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ইন্ডাকশান ওভেনে রান্না হয়ে যায়। আপনাদের ইলেকট্রিক বিল একদম কম আসে ইন্ডাকশান ওভেনে। আপনারা ধরুন তরকারিতে গরম জল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইন্ডাকশান ওভেনে জলটা গরম করে নিন। বা চা করবেন, চাটা ইন্ডাকশান ওভেনে করুন। এই ছোট ছোট কাজগুলো গ্যাসে না করে ইন্ডাকশান ওভেনে করলেও কিন্তু গ্যাসের খরচটা কম হয়। কিংবা আপনারা ধরুন ভাতে জল দেবেন ভাবছেন, ভাতে জলটা ইন্ডাকশান ওভেনে গরম করে সেই জলটা ভাতে দিন। খুব দ্রুত তাড়াতাড়ি ভাত হবে, গ্যাসও কম পুড়বে। আর ইন্ডাকশান ওভেনে আপনাদের অনেক অপশান থাকে। স্টিলের যে কোনো বাসন ইন্ডাকশান ওভেন আপনাদের দেখবেন মানে গরম হবে। আমাদের অনেকেরই বাড়িতে ইন্ডাকশান ওভেন প্রুফ বাসন থাকে না, কিন্তু এই যে স্টিলের বাসনগুলো, যেটার তলাটা অনেকটা চওড়া হয়, অনেকটা বড় হয় নিচটা, সেই ধরনের ইন্ডাকশান ওভেনের বাসন ইন্ডাকশান ওভেনে বসিয়ে আপনারা খুব সহজেই রান্না করতে পারেন। আর ইন্ডাকশান ওভেনের পাওয়ার খুব সহজেই আপনারা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। যখন খুব দ্রুত তাড়াতাড়ি জল গরম করতে হবে, চা করতে হবে, দুধ গরম করতে হবে, তখন পাওয়ারটাকে বাড়িয়ে দিন। বা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাওয়ারটাকে কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন। আর তাছাড়া এখানে ইন্ডাকশন ওভেনে অনেক অপশান থাকে নানা কিছু রান্না করার, সেই অপশানগুলো টিপে আপনারা রান্না করতে পারেন। গ্যাসের থেকেও সহজ, গ্যাসের থেকে অনেক খরচা কম পড়ে ইন্ডাকশন ওভেনে। বাড়িতে রাইস কুকার থাকলে তার মধ্যে আপনারা ভাত রান্না করে নিতে পারেন। তাছাড়াও আরও ছোট ছোট টিপস আমাদের থাকে, যেগুলো ধরুন আমের চাটনি করব বা ডাল সেদ্ধ করতে চাই, যখনই এইভাবে একটি পাত্রে বসাবেন, ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিন। যখনই ফুটে উঠবে, তখনই আপনারা কি করবেন, সেটাকে বন্ধ করে দিন। ফুটে উঠলে বন্ধ করে দিলে কি হবে, যে জলটা গরম রয়েছে, গরম জলের ভাপেই দেখবেন মুসুরির ডাল, আম, এগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এইভাবে ঢেকে দিয়েছি। এবার কি হবে, যখনই ফুটে উঠবে তখনই আমি বন্ধ করে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট রেখে দিলে তখন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আমাদের আলাদা করে গ্যাস খরচ করে আর সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই ফলো করলে আমাদের একটি গ্যাসের সিলিন্ডার কিন্তু 3 থেকে 4 মাসের বেশি খুব সহজেই চালিয়ে নিতে পারবো। সোয়াবিন কম বেশি আমরা প্রত্যেক বাড়িতেই সোয়াবিন খেয়ে থাকি। সোয়াবিন খাওয়াও উচিত, হাই প্রোটিন। কিন্তু সোয়াবিন সেদ্ধ করতে আমাদের অনেক সময় অনেকটা গ্যাস খরচ করতে হয়। সোয়াবিন সেদ্ধ করতে কোনো রকম গ্যাস খরচ করতে হবে না। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা সোয়াবিন সেদ্ধ করতে পারবেন। যখন ভাত রান্না করবেন, ভাতের হাঁড়ির ওপর হালকা উষ্ণ গরম জল বসিয়ে দিন। ভাতের হাঁড়ির ওপর দেখবেন গরম জল বসিয়ে দিলেই জল গরম হয়ে যাবে, সেই জলটাই সোয়াবিনের মধ্যে দিয়ে দিন। আর এক্সট্রা গ্যাস খরচ করে সোয়াবিন গরম করার প্রয়োজন সেদ্ধ করার প্রয়োজন নেই। এই যে আমি ভাতের হাঁড়ি বসিয়েছিলাম, তার মধ্যেই জল ছিল, সেই জলটা দিয়েই আমি সোয়াবিনটাকে এবার 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখবেন আপনাদের সোয়াবিনটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন এখানে আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো রকম গ্যাস খরচ করার প্রয়োজনই পড়ল না। ছোট্ট একটু বুদ্ধি আর একটু টিপস যদি আমরা ফলো করতে পারি, আমরাই কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে দিতে পারি, বা আমাদের নিজেদের চিন্তাগুলো অনেকটাই কমে যাবে। দেখুন প্রত্যেকটা সোয়াবিনই কিন্তু কোনো রকম সেদ্ধ করা ছাড়াই একদম নরম হয়ে গেছে, মানে রান্না করার জন্য একদম উপযোগী হয়ে গেছে।
আরও একটি কথা বলব, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ভাত রান্না করা। ভাত রান্না করতে গেলে কিন্তু মিনিমাম বন্ধুরা 40 থেকে 45 মিনিট সময় আমাদের কিন্তু লেগে যায়। তাই যে কাজটি অবশ্যই করবেন, এতে আপনাদের গ্যাসের খরচা কমে যাবে। ভাত যখন আপনারা রান্না করবেন তার 1 ঘন্টা আগে আপনারা চালটাকে ভালো করে 3 থেকে 4 বার খুব সুন্দর করে ধুয়ে নিন। দেখুন, আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করছি, চালের মধ্যে দেখুন দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জল। আর অনেকটা জল দিয়ে আমি কি করব, চালটাকে এবার আমি ভিজিয়ে রাখবো। এখানে 1 ঘন্টার জন্য আমাদের চালটাকে ভিজিয়ে রাখতে লাগবে। তাহলে চালটা নরম হয়ে যাবে, দ্রুত তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। যখনই আমরা কোনো কিছু আলু তরকারি বা আলু ভাজা করব, অবশ্যই নুন হলুদ এইভাবে আমরা আগে থাকতে মেখে রাখবো। নুন হলুদ মেখে রাখলে কি হয়, খুব দ্রুত তাড়াতাড়ি সেই জিনিসটা না রান্না হয়ে যায়। সে আলু ভাজাই হোক কিংবা কোনো তরকারিই হোক, সবার আগে নুন হলুদ মেখে রাখবেন। দেখবেন নুন হলুদও ভেতরে ঢুকবে, নরম হয়ে যাবে সবজি। এমনকি খুব কম গ্যাস খরচ করেই আপনারা সেই তরকারিটা রান্না করে ফেলতে পারবেন। এখানে আমি নুন হলুদ মেখে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এই ছোট্ট ছোট্ট একটু টিপস আপনারা বন্ধুরা ফলো করে দেখুন। আশা করছি আপনাদের গ্যাসের খরচ কমবে, গ্যাস অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, আর গ্যাসের জন্য আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না। মশা তাড়ানোর জন্য এখন আর আমাদের কিন্তু বাজার থেকে কোনো রকম মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিচ্ছু কিনতে লাগবে না। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। আর বাড়ি থেকে মশার উৎপাত খুব সহজেই দূর হবে, কারণ মশা তাড়ানোর জন্য যে ধরনের কেমিক্যালযুক্ত জিনিস আমরা ব্যবহার করি স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই মশা এখন আমরা কেমিক্যাল ছাড়া জিনিস ব্যবহার করে বাড়িতেই তেল তৈরি করে সেটার সাহায্যে তাড়িয়ে ফেলতে পারবো। অনেকটা টাকাও খরচা হবে না আমাদের মাসের শেষে। সেই সঙ্গে কেমিক্যাল ছাড়াই বাড়ি থেকে মশা চলে যাবে, কারণ বাজার থেকে যে মশা মারা তেল, কয়েল ব্যবহার করি তাতে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেগুলোতে ক্যান্সারের মতো রোগ হয়, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ হয়। কিভাবে ঘরে তেল তৈরি করব চলুন তাহলে দেখে নিই। নিম পাতা এখানে আমি একটি কৌটোর মধ্যে শুকনো করে গুঁড়ো করে রেখেছি। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো নিম পাতার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি চান এখানে কিন্তু কাঁচা নিম পাতাও ব্যবহার করতে পারেন। তাই শুকনো নিম পাতা দিলে বেশি ভালো হয়, কাঁচা নিম পাতাও ব্যবহার করা যেতে পারে। এখানে দেখুন 1 চামচ পরিমাণ মতো আমি এখানে শুকনো নিম পাতা গুঁড়ো যেটা করে রেখেছি সেটা আমি ব্যবহার করছি। সেই সঙ্গে আরও কিছু জিনিস আমরা নিয়ে নেব এই মশা মারার তেল তৈরি করার জন্য। এখানে আমি লবঙ্গ আর এলাচ নিয়েছি। এলাচটা নিয়েছি সুগন্ধের জন্য, আর লবঙ্গের গন্ধ মশা তাড়াতেও সাহায্য করে, স্ট্রং গন্ধ হয়। তাই লবঙ্গটা অবশ্যই ব্যবহার করবেন যদি এলাচ নাও নেন। এখানে আমি নিয়ে নিচ্ছি বড় একটি কর্পূরের দলা। কর্পূর আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। কর্পূর মশা, অন্যান্য পোকামাকড় দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে, মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে এখানে আমরা যে রসুন খাওয়ার পর রসুনের খোসা ফেলে দিই, রসুনের খোসা আর ভুল করেও ফেলবেন না। রসুনের খোসার গন্ধ এতটাই স্ট্রং হয় যে মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। আপনারা চাইলে রসুনও নিতে পারেন, যদি খোসা না থাকে ছোট টুকরো করে এইভাবে আপনারা নিয়ে নিন। মশা তাড়ানোর জন্য এই যে জিনিসগুলো ব্যবহার করছি, এই জিনিসগুলোর মূল্য কিন্তু অনেকটা বেশি নয়। আর এই জিনিসগুলো কিন্তু 100 ভাগ মশা তাড়াতে ভীষণ কার্যকারী হবে, কারণ প্রত্যেকটা জিনিসের গন্ধই ভীষণ স্ট্রং, আর মশারা এই গন্ধ কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। কিভাবে আমরা তেলটা তৈরি করব, এই ধরনের আপনারা চাইলে গোল হাতাও নিয়ে নিতে পারেন বড়, কিংবা এই ধরনের বাটিও নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি বাটি ব্যবহার করছি। বাটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের মধ্যে এখানে দেখুন আমি যে রসুনের খোসা রেখেছি, রসুনের খোসা, নিম পাতার গুঁড়ো দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি যে কর্পূরটাকে নিয়েছি, কর্পূরটাকে গুঁড়ো করে এইভাবে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ। খুব ভালো করে সব উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে আমাদের খুব সুন্দর করে সব উপকরণ কিন্তু মেশাতে হবে। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োর গন্ধ ভীষণ স্ট্রং হয়, মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে আমার মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নিতে হবে, তারপর বাটিটা বসিয়ে দিতে হবে। এটাকে কিন্তু হাই ফ্লেমে ফোটানো যাবে না। হাই ফ্লেমে ফোটালে পুড়ে যাবে সব জিনিস, ঠিকঠাক মতো তেলের মধ্যে গন্ধ থাকবে না, মশা কিন্তু যাবে না। তাই লো ফ্লেমে এটাকে ফোটাতে হবে 1 থেকে 2 মিনিট। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, এর জন্য সব সময় ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন 1 থেকে 2 মিনিট ফোটাবেন দেখবেন তেল থেকে একটি গন্ধ বের হচ্ছে, আর
কালারও হালকা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি কালো করা যাবে না, যে একদম পুরোপুরি কালো হয়ে গেছে সেরকম করলে কিন্তু তেলের গন্ধটা ঠিকঠাক থাকবে না। এই গন্ধের কারণেই কিন্তু মশারা পালিয়ে যাবে। তাই এইভাবে আপনারা কন্টিনিউ একটু নাড়াচাড়া করুন। দেখবেন যখন ভালোভাবে ফুটে উঠবে, গন্ধটা বের হবে, তখনই বুঝতে হবে যে তেলটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তখন আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এই দেখুন আমি তেলটাকে রেখে দিয়েছিলাম, তেলটা আমার কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কি করব, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে নিতে হবে। এখানে আমাদের শুধু তেলটাই ব্যবহার করব, কারণ যে জিনিস আমরা ব্যবহার করেছি নিম পাতা, কর্পূর, রসুনের খোসা, লবঙ্গ, এলাচ, তার গন্ধটা তেলের মধ্যে কিন্তু চলে এসছে। এই তেলটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি। আমাদের বাড়িতে যে মশা মারার এই ধরনের যে কৌটোগুলো হয়, তার রিফিলটাকে আমি খুলে নিলাম, তার মধ্যে আমি এবার এই তেলটাকে ভরে নেব। এই তেলটাকে ভরে নেওয়ার পর রিফিলটাকে আমি বন্ধ করে নিচ্ছি। তারপর এর ব্যবহার করার জন্য যে মেশিন আছে, মেশিনের মধ্যে এটাকে আমি সেট করে দেব। এই দেখুন মেশিন নিয়ে নিয়েছি, মেশিনের মধ্যে এটাকে আমি সেট করে দিচ্ছি। তারপর সুইচ বোর্ডে যেরকমভাবে আমরা ব্যবহার করি সেরকমভাবে সুইচ বোর্ডে মেশিনটাকে দিয়ে আমি অন করে দিচ্ছি। যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, পাওয়ারটাকে অন করে দেবেন, দেখবেন গন্ধটা বেশি পরিমাণে বের হচ্ছে। যখন মশা কম হবে পাওয়ারটা কমিয়ে দেবেন, আর তেল শেষ হয়ে গেলে আবারও আপনারা তৈরি করে নেবেন। এইভাবে আপনারা ব্যবহার করে দেখুন, খরচাও কম, মশাও চলে যাবে। আরও একটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন, যদি আপনাদের বাড়িতে মশা মারার ওই ধরনের তেলের মেশিন না থাকে, আপনারা প্রদীপ বা কোনো পাত্রের মধ্যে এই ধরনের তেল তৈরি করে ভরে নিন। তারপর একটি সলতে নিয়ে নেবেন, সলতে দিয়ে এটাকে আমি কি করব, এইভাবে এবার জ্বালিয়ে নেব। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, তখন আমাদের এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। আর এই ধরনের প্রদীপ জ্বালিয়ে আপনারা পুরো ঘর বাড়িতে সব জায়গায় দেখান। বাচ্চারা যেখানে পড়াশোনা করছে কিংবা ঘুমাচ্ছে, এই প্রদীপটার শিখার থেকে দেখবেন যে গন্ধটা বের হবে, সেটা মশা তাড়াতে সাহায্য করবে। এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে রাখুন প্রত্যেক দিন। যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, দেখবেন বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের মশা কিন্তু পালিয়ে যাবে। বন্ধুরা, ঘরোয়া একেবারে প্রাকৃতিক কোনো রকম কেমিক্যাল ছাড়াই আপনারা যদি ব্যবহার করেন এই দুটো পদ্ধতির মধ্যে একটি, নির্দ্বিধায় বাড়ি থেকে আপনারা মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। আপনাদের হাজার হাজার টাকাও খরচা হবে না, সেই সঙ্গে বাড়ি থেকে আপনাদের মশাও কিন্তু খুব সহজেই চলে যাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন।